শ্রীলং সালাউদ্দিন, শ্রীলং সালাউদ্দিন। এই কাফনের কাপড় আর বাংলাদেশের জাতীয় পতাকা, এটাই হবে আমাদের আগামী সংবিধান। যেখানে জুলাই নাই সেই সংসদের কোনো মূল্য নাই। এবার আপনারা সামনে নয়, এবার আজকে এই মঞ্চে যারা বসে আছি আমরা সবার সামনে সারিতে থাকবো। গুলি আসলে বুকে আগে আমাদের গুলিতে আসবে, আমাদের বুকে আসবে। সম্পূর্ণভাবে সফল হওয়ার জন্য আমরা এবার রাজপথে নামবো, সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। শেখ হাসিনার সময় আমরা বিচার বিভাগ দেখেছি কিভাবে দলীয়করণ হয়েছিল, ফলে বিচারপতিদেরকে নিরপেক্ষভাবে নিয়োগ দিতে হবে, সেই অধ্যাদেশটাকে তারা বাতিল করে দিয়েছে। বিএনপি হচ্ছে জন্মগতভাবে একটা মুনাফিকের দল। এই মুনাফিকের দল বারবার মুনাফিকি করে ক্ষমতায় আসে, কিন্তু তারা যে কথা দেয় সে কথা তারা রাখে না। রাজনীতিতে ফের 5 আগস্ট ফিরে আসার আলামত স্পষ্ট হচ্ছে। অন দি আদার হ্যান্ড, বিএনপি নানান কাণ্ড ঘটাচ্ছে বাস্তবতা আড়াল করে, কিন্তু আড়াল করতে পারছে না, আমরা জনগণকে জানিয়ে দিচ্ছি। যে লঙ্কায় যায় সে রাবণ হয়, এটা তো আমরা অনেক শুনেছি, কিন্তু সেই রাবণ হওয়ার জন্য তো টাইম লাগে। বিএনপি সরকার ক্ষমতায় আসছে 2 মাস হয়েছে, অলরেডি তারা রাবণ হয়ে গেছে, যেটা শেখ হাসিনার লাগছিল 2-3 বছর। দেখুন কোন পথে হাঁটছে বিএনপি। বিএনপি কি আসলে বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে? যেইভাবে মাত্র 1.5 মাসের ক্ষমতায় আসার পর থেকেই কিন্তু বিএনপি কে নিয়ে নানান আলোচনা সমালোচনা অলরেডি শুরু হয়ে গিয়েছে, মাঠে নামা শুরু করেছে অবশেষে বিরোধী দলীয় নেতাকর্মীরা এবং জুলাই যোদ্ধারা। দর্শক, ভাবসাব দেখে যা বোঝা যাচ্ছে তাতে ইঙ্গিতটা ভালো নয়। বিএনপির জন্য হয়তো বড় ধরনের দুঃসংবাদ। কেননা দর্শক শ্রোতা, এই জুলাই যোদ্ধারা মাঠে নেমেছে তাদের দাবি আদায় করার জন্য। সেটার নেতৃত্ব দিচ্ছে নাহিদ ইসলাম। জুলাইয়ের সময় যে কিনা প্রথম সারিতে একজন ক্যাপ্টেন হিসাবে কাজ করেছে, এখনো কিন্তু সেই নাহিদ ইসলাম ক্যাপ্টেন হিসাবে কাজ করার জন্য মাঠে নামছে। বক্তব্যের মধ্যে তিনি বলছে, এবার আর পিছনে নয়, এবার সামনে থেকে গুলি লাগলে আমি নিজে গুলি খাবো, দরকার পড়ে নিজে শহীদ হব, তারপরেও জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময় আদায় করেই ছাড়ব। দর্শক, এমতো অবস্থায় কি বিএনপি সরকার বেশি দিন টিকতে পারবে? যাবতীয় বিষয় নিয়ে রয়েছে আজকের এই প্রতিবেদন। তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, মনোযোগ সহকারে প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনবেন। তাহলেই বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই তথ্যবহুল এবং গোপন কিছু তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো চলুন তাহলে কথা কেন, একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। যে লঙ্কায় যায় সে রাবণ হয়, এটা তো আমরা অনেক শুনেছি, কিন্তু সেই রাবণ হওয়ার জন্য তো টাইম লাগে। বিএনপি সরকার ক্ষমতায় আসছে 2 মাস হয়েছে, অলরেডি তারা রাবণ হয়ে গেছে, যেটা শেখ হাসিনার লাগছিল 2-3 বছর। দেখুন, অনেকে আমাকে বলে গুপ্ত জামাত, আমি ভাই চুপ থাকতে পারবো না। আমি যেই সব কারণে অনবরত শেখ হাসিনা সরকারের সমালোচনা করে গিয়েছি এবং আপনাদের হাততালিও পেয়েছি, আপনারা প্রশংসা করেছেন, সাহসী মানুষ বলেছেন। এখনো কিন্তু আমি সে একই কথা বলতেছি, সেই অন্যায়ের বিরুদ্ধে, সেই অনিয়মের বিরুদ্ধে এখন আবার আমি হাততালি পাই না। এখন আমি হচ্ছি গুপ্ত জামাত। এখন সত্য কথা বলতে গেলে যদি জামাত হতে হয়, কিছু তো করার নেই। ইউনূস সরকারের আমলে আইন শৃঙ্খলা খারাপ ছিল, আমরা সমালোচনা করেছি। এখন কি ভালো আছে? এখন ওই যে কাকে জানি, ওই যে কোন পীরকে জানি মেরে ফেলা হলো গতকালকে মেরে। আর ইউনূসের আমলে তো লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম, তিনি তো একটা উদ্যোগ নিতেন, গ্রেপ্তার করতেন বা সাংবাদিকদের সামনে কথা বলতেন। এখন তো কিছুই হচ্ছে না। এখন তো তারেক রহমানের প্রেস সেক্রেটারি তো বোবা মানুষ, শিবলি নাকি যেন নাম, সালাউদ্দিন সাহেব, তিনি আইন প্রণয়নে এত ব্যস্ত, মানে কিভাবে আইন প্রণয়ন করে তিনি ওই হাসিনার আমলের তল্পি বাহকদেরকে আবার লাইমলাইটে নিয়ে আসবেন, সেই আইন প্রণয়নে তিনি এত ব্যস্ত। এবং এই তারেক রহমান তাকে আইনমন্ত্রী না করে স্বরাষ্ট্রমন্ত্রী করলো, এটা উনি কিছুতেই মেনে পারতেছে না। এই কারণে আইনমন্ত্রী সব কাজ উনি করতেছেন, আর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির 12টা বাজতেছে। যেমন হিজড়া সন্দেহে নাকি ওই খুব মারধর করলো ঢাকা শহরে। এখন নতুন একটা আইন এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি পাশ করেছেন, সেটা হচ্ছে ব্যাংক রেজুলেশন অ্যাক্ট 2026। এতে কি আছে? এতে আছে যে ইচ্ছা করলে পুরাতন ব্যাংকের যে মালিকরা ছিল, যাদেরকে ইউনূস সরকার সরিয়ে দিয়েছে, তারা ইচ্ছা করলে নিজেদের ব্যাংক নিয়ে নিতে পারবে। কিভাবে পারবে? তারা তো ওই তাদের আমলে তো তারা ওই মানে ব্যাংক থেকে কোটি 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 মানে শত শত হাজার কোটি টাকা সরিয়েছে। বিশেষ করে এসামার বিরুদ্ধে অভিযোগ আছে যে তিনি $12 বিলিয়ন সরিয়েছেন। তার বিভিন্ন মানে শেখ হাসিনা তাকে 7টা ব্যাংক দিয়েছিল, ইনক্লুডিং ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এরকম আরো 7টা ব্যাংক আছে। এখন ওই ইসলামী ব্যাংকটা তো জামাতের ছিল, আগে জামাত নিয়ে নিয়েছে। এখন এই ইসলামী ব্যাংকটা ছাড়া বাকি যে ব্যাংকগুলো আছে, এগুলো ইচ্ছা করলে ব্যাংকের আগের মালিকরা ক্লেম করে নিতে পারবে এবং আগে যেই হরিলুট হয়েছে ওগুলো দেওয়া লাগবে না। কিন্তু ইউনূস সরকার যেই একটা আইন করেছিল যে এই ইসলামী ব্যাংকগুলো যেগুলো এস আলম শেষ করে দিয়ে গেছে, হ্যাঁ, এবং ওই দর্জি নজরুল, ওই যে একজিম একের নাসা সহ এগুলোকে একত্র করে একটা সম্মিলিত ইসলামী ব্যাংক করবে এবং অলরেডি সেই ফান্ডে ইউনূস সরকার 35,000 কোটি টাকা দিয়ে দিয়েছে, কারণ না হলে তো আমানত পাবে না। এখন নতুন যে আইন পাশ হলো আজকে, ব্যাংক রেজুলেশন অ্যাক্ট
2026, এতে বলা হয়েছে সরকার যেই 35,000 কোটি টাকা দিছে এই ব্যাংকে, তার 7.5% আপনি যদি এখন দিয়ে দেন তাহলে এই সব ব্যাংকগুলো আবার পুরানো মালিকদেরকে বুঝিয়ে দেওয়া হবে, আর বাকি 92.5% আস্তে আস্তে পরে দিয়ে আর কি, পরে দিয়ে। তো এই 35,000 কোটি টাকা যদি হয় তাহলে আপনার 7.5% আসে 2600 কোটি টাকা। এখন এই 2,600 কোটি টাকা অ্যাসালামের কোনো ব্যাপার না তো। যে অ্যাসালাম $12 বিলিয়ন ছড়িয়েছে তার জন্য এই 2600 কোটি টাকা এটা তো হাতের ময়লা। তার মানে হচ্ছে এই 2600 কোটি টাকা দিয়া আপনি তো এই 6টা ব্যাংক পাইলেনি, তার উপর আবার ইউনূস সরকারের আমলে ইনভেস্ট করা 35,000 কোটি টাকা আপনি ফাও পাইলেন। আর ওই আমলে যে 12 বিলিয়ন লুট করছেন ওটা তো আসি। এই হচ্ছে অবস্থা। মানে চোরকে চুরির জন্য শাস্তির বদলে আপনি পুরস্কৃত করতেছেন। অনেকে বলবেন ভাই বাকি 92.5% টাকা তো 2 বছরের যুদ্ধ লাগবে। চ্যালেঞ্জ করে বললাম 2 বছরের মধ্যে কেউ দিবে না, এটা 15, 20, 30, 40 বছর পরেও দিবে না। এখন দেখুন গভর্নর আহসানিস মনসুরকে গলা ধাক্কা দিয়ে বিদায় করে দিল, একটা দিনও সইল না। তারপর নিয়োগ দেওয়া হলো কাকে? মুস্তাক রহমানকে, যিনি একজন কাপড় ব্যবসায়ী। এবং তিনি পরদিনই করলেন কি, আব্দুল আউয়াল মিন্টুর ব্যাংক ন্যাশনাল ব্যাংকে 1,500 কোটি টাকা তিনি আবার দিলেন। পরে নেত্রকোনা থেকে শোনা গেল যে এই মুস্তাক রহমান হচ্ছে নতুন গভর্নর মুস্তাক রহমান, তিনি হচ্ছেন এই অ্যাসালমের ভাই লাবুর বিজনেস পার্টনার। তার মানে সেই অ্যাসালম মনোনীত ব্যক্তিকেই গভর্নর বসানো হলো এই ব্যাংক রেজুলেশন অ্যাক্ট 2026 পাস করার জন্য। এখন আমরা তো শুনতাম আওয়ামী লীগের আমলে যে অ্যাসালম নাকি বিএনপি লোকদেরকে নিয়মিত পয়সা দেয়, বিশ্বাস করতাম না, কিন্তু এখন কি বিশ্বাস করার মতো গ্রাউন্ড তৈরি হচ্ছে না? তার মানে হচ্ছে আপনি তো সবকিছুই সে আওয়ামী লীগের মতো করতেছেন। এখন শুধু আওয়ামী লীগের মতো গুম খুন শুরু করাটা আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করাটা, এই দুইটা রয়ে গেছে। এই দুইটা হয়তো হবে পরবর্তীতে, আমার মনে হয় হতে পারে, অস্বাভাবিক কিছু না। শেখ হাসিনাকে একসময় ফেরেশতা মনে করতাম, কথাবার্তা ফেরেশতার মতো বলতো, তারপর তো কি হয়েছে আপনারা দেখেছেনই। আমি একটু পড়ে শুনাই। সদ্যপ্রণীত ব্যাংক রেজুলেশন অ্যাক্ট 2026 প্রাক্তন মালিকদের তুলনামূলক সহজ শর্তে একত্রীভূত হওয়া ব্যাংকগুলোর নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পথ প্রশস্ত করেছে। এই পদক্ষেপটিকে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাংকিং সংস্কারের একটি বিপরীতমুখী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এটা ডেইলি স্টারের খবর। এই আইনের অধীনে একীভূত হতে চলা বা একীভূতকরণের জন্য তালিকাভুক্ত ব্যাংকগুলোর প্রাক্তন পরিচালক, মানে যারা আগে পরিচালক ছিল বা মালিকরা, ব্যাংকগুলোকে পুনরুদ্ধারের জন্য সরকার বা বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রদত্ত অর্থের 7.5% অগ্রিম পরিশোধ করে ব্যাংকটা নিয়ে নিতে পারবেন। অবশিষ্ট 92.5% অর্থ 2 বছরের মধ্যে 10% সরল সুদে পরিশোধ করতে হবে। সংস্কার অভিযানের অংশ হিসাবে অন্তর্বর্তীকালীন প্রশাসন 2025 সালের মে মাসে, মানে ইউনূস সরকার ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স 2025 অনুমোদন করেছিল, যার আওতায় 5টি সমস্যাগ্রস্ত শরিয়া ভিত্তিক বেসরকারি ব্যাংকে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে একীভূত করা হবে বলে পাশ করা হয়েছিল। ব্যাংকগুলো হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। সরকার ও বাংলাদেশ ব্যাংক একীভূত ব্যাংকটিকে মূলধন হিসাবে 35,000 কোটি টাকা বিনিয়োগ করেছিল ইউনূস সরকার, এবং কেন্দ্রীয় ব্যাংকও ব্যাংকটিকে অতিরিক্ত তারল্য সহায়তা প্রদান করে। এবং তৎকালীন ব্যাংক রেজুলেশন 2025 অনুযায়ী সাবেক মালিকরা এই ব্যাংকের কার্যক্রমের সঙ্গে কোনো মতেই জড়িত থাকতে পারবে না, কারণ তাদের অনেকেই এই ব্যাংকগুলোকে ধ্বংস করার পিছনে কুশীলভ ছিল এবং আর্থিক কেলেঙ্কারি, ঋণ জালিয়াতি এবং আত্মসাতের অভিযোগে অভিযুক্ত ছিলেন, ইনক্লুডিং অ্যাসালম। এবং এই 5টা ব্যাংকের 4টা ব্যাংকের পরিচালনা পর্ষদে ছিল বিতর্কিত অ্যাসালম, যার নেতৃত্বে ছিলেন এটা চেয়ারম্যান সাইফুল আলম। অন্যদিকে এক্সিম ব্যাংক ছিল নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ওরফে দর্জি নজরুলের নিয়ন্ত্রণে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অধ্যাদেশটি সংসদ উত্থাপন করার পর বিএনপির নেতৃত্বাধীন সরকার শুক্রবার এটিকে সংশোধন করে আইনে পরিণত করে। এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা দ্য ডেইলি স্টারকে বলেছেন যে যদি অ্যাসালম এই ব্যাংক ফিরে পায় তাহলে আমানতকারীরা তাদের টাকা ফেরত পাবেন কিনা তা নিয়ে কিন্তু নতুন করে উদ্বেগ রয়ে গিয়েছে। তারা আরো বলেন যে কোনো ব্যাংক তার পূর্ববর্তী মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হলে তা সহজে আর ফিরিয়ে নেওয়া যাবে না। এক কর্মকর্তা আরো বলেন যে এতে সন্দেহ তৈরি হয় যে তারা এই মানে আগের মালিকরা এই ব্যাংকগুলো সঠিকভাবে চালাতে এবং সম্পূর্ণ আইন ও নিয়ন্ত্রক বিধান মেনে চালাতে সক্ষম হবেন কিনা। তিনি আরো যোগ করেন যে পূর্ববর্তী মালিকদের ফিরে আসার কারণে চলমান একত্রীভূতকরণ প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। হবেই না, এই যে 5টা ব্যাংকে এক করা, এটা হবে না। আর নতুন আইন সম্পর্কে মন্তব্য জানতে চাইলে বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন সতর্ক করে বলেন যে এই আইনটি অতীতের সংস্কার প্রচেষ্টাকে দুর্বল করে দেবে। তিনি বলেন এই আইনের অধীনে যদি সেই পূর্ববর্তী মালিক যেমন অ্যাসালম বা দর্জি নজরুলরা ফিরে আসে তাহলে এই একীভূতকরণের পর সৃষ্ট নতুন কাঠামোর অখণ্ডতা নষ্ট যেতে পারে। সেক্ষেত্রে একীভূতকরণ সম্পর্কিত সমস্ত কাজ কার্যত কার্যহীন হয়ে পড়বে। তিনি বলেন যে এটা ব্যাপকভাবে স্বীকৃত যে এই ব্যাংকগুলোর ঋণের একটা বড় অংশ ইতিমধ্যেই খেলাপি হয়ে গিয়েছে, যেমন অ্যাসালমরা নিজেরাই লুটপাট করে নিচ্ছে যে মানে ঋণগুলো, এবং এই ঋণের বেশিরভাগগুলোই মালিক পক্ষ নিয়েছিল, জাহিদ বলতেছেন। এবং জাহিদ বলতেছেন যে এই দুর্দশার দায় স্পন্সর এবং সংশ্লিষ্ট ঋণ গ্রহীতাদের, তাদের ফিরে আসার অনুমতি দেওয়া হলে, মানে তাদের হাতে আবার ব্যাংক দেওয়া হলে
একটা ক্ষতিকর নজির সৃষ্টি হবে বলে তিনি যুক্তি দেন। এবং তিনি বলেন যে এই যে আত্মিক খাতে দায় মুক্তি সংস্কৃতি, এটাকে আরো শক্তিশালী করবে, যেখানে অন্যায় শাস্তি হয় না বরং অন্যায়কারীকে পুরস্কৃত করা হয়, এর ফলে সুশাসন আরো দুর্বল হয়ে পড়বে। এবং জাহিদ বলেন যে এত সংস্কার নিরীক্ষা এবং একটি আনুষ্ঠানিক একীভূতকরণ প্রক্রিয়ার পরও যদি একটা আইনের মাধ্যমে বিএনপি সরকার সবকিছু উল্টে পাল্টে দেয়, তবে প্রাতিষ্ঠানিক সংস্কার দায়িত্ব নিয়ে গুরুতর সন্দেহ তৈরি হয়। এবং তিনি আরো বলেন যে এই আইনটি সংকটের জন্য দায়ীদের জবাবদিহি করার পরিবর্তে তাদেরকে আরো পুরস্কৃত করা হয়েছে। এখন দেখেন, বিএনপির ভিতরে কোনো যোগ্য লোক নাই, কোনো ইন্টারন্যাশনাল লবিং করার মতো লোক নাই। এক খলিলুর রহমান সারা, তিনিও ইরান নিয়ে এখন লেজে গোবর অবস্থা করেছেন। এখন এই যে ব্যাংক রেজুলেশন অ্যাক্ট, এটাতে অ্যাসালমকে আবার ফিরিয়ে আনা হচ্ছে। তারপরে গুম অধ্যাদেশ বাতিল করে দেওয়া হলো, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ, আরো কি অধ্যাদেশ বাতিল করে দেওয়া হলো। দেখেন এই যে গুম নিয়ে আর কোনো খবর টবর নাই। যে বিএনপির এত নেতাকর্মী গুম হয়েছে, সেই বিএনপি গুম অধ্যাদেশ বাতিল করে দিল। এখন বিএনপি বলতেছে এই গুম অধ্যাদেশের চাইতে একটা ভালো অধ্যাদেশ আমরা উপহার দিব। তো দেন, আমরা আশায় থাকলাম, কিন্তু জানি কিছুই হবে না। কারণ এই গুম অধ্যাদেশ পাশ করলে এই যে যেই মেজর জেনারেলরা গুম করতো তাদের ফাঁসি হয়ে যাবে। এই কারণে এই গুম অধ্যাদেশ আইনে পরিণত করলো না সালাউদ্দিন সাহেব। কিন্তু এগুলো মেনে নিলে ভালো হতো। আবার আইন শৃঙ্খলা দেখেন, একই অবস্থা খারাপ, ওখানে পিটিয়ে মারা, ওখানে পুড়িয়ে মারা, এগুলো তো চলতেছে। এখন বিএনপি আকাশে ভাসতেছে, আমাদের 2/3 মেজরিটি। আরে ভাই, আওয়ামী লীগের ভোটগুলো, ওই যে আওয়ামী লীগের বলছো যে আমরা ক্ষমতায় তোমাদের পুনর্বাসন করবো। আওয়ামী লীগকে মিথ্যা আশ্বাস দিচ্ছে বিএনপি যে ক্ষমতা আসলে তোমাদেরকে পুনর্বাসন করবো। এখন করছে কি, এখন ক্ষমতায় এসে একদম ইউনূসের যে অধ্যাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য সংসদে বিল আকারে পাস করছে। তো আওয়ামী লীগের ভোট এবং হিন্দুদের ভোট পেয়ে 2/3 মেজরিটি পেয়ে বিএনপি আকাশ উঠতেছে। কিন্তু এই দিনও কিন্তু দিন না, আরো দিন আছে। বিএনপির ভালো হতো যদি ইউনূসের আমলের এই আইনগুলো মেনে নিত। তার উপর আবার এই যে কথিত পীরকে মারা হলো পিটিয়ে, আবার রাজধানীতে হিজরা সন্দেহে মারধর করলো। এখন প্রধান বিরোধী দল জামাত ইসলাম তো কিছু বলবি না এইসব ব্যাপারে। এই কারণে সরকারও একটু মানে নিরাপদে আছে। আচ্ছা, বিরোধী দল তো কিছু বলতেছে না এইসব ব্যাপারে, কারণ এইসব ব্যাপারের সঙ্গে ধর্ম জড়িত, সরকারও চুপ। কিন্তু আমি তো দেখতেছি যে ইউনূসের আমলের চেয়েও খারাপ। ইউনূসের আমল তো কিছু বলতো, ধরপাকড় হতো, এখানে তো তাও তো হচ্ছে না, কোনো আপডেটও পাচ্ছি না। কারণ প্রধানমন্ত্রীও বোবা, প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারিও বোবা। এদিকে আবার এই যে গুম অধ্যাদেশ বাতিল করা হলো, এটা নিয়ে কিন্তু মায়ের ডাকের কোনো উচ্চবাচ্য নেই। এই যে মায়ের ডাকের প্রধান সানজিদ আক্তার তুলি, তিনি ঢাকার একটা আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন, কিন্তু পরাজিত হয়েছেন ব্যারিস্টার আরমানের কাছে। তো এই যে তুলির নিজের ভাই সুমন গুম হলো, আরো অনেকে গুম হলো, এবং শেখ হাসিনা আমলে কিন্তু এই মায়ের ডাকের উপর বিভিন্ন প্রেসার দেওয়া হয়েছিল, হয়রানি করা হতো। তো এই মায়ের ডাক এখন এই গুম অধ্যাদেশ নিয়ে সম্পূর্ণ নীরব, একটা কথা বলতেছে না। কিছুদিন আগে মায়ের ডাকের যে মিডিয়া প্রধান জোহান, সেই জোহানকে বিএনপির লোকেরা পিটাইল, কিন্তু এই মায়ের ডাকের প্রধান সানজিদ আক্তার তুলি একটা কথাও বললেন না। কারণ তিনি ঢাকার একটা আসনে পরাজিত হচ্ছেন, ঠিক আছে, নির্বাচনে। এখন তিনি মহিলা এমপি হওয়া স্বপ্নে বিভোর। হ্যাঁ, তো এই মহিলা এমপি হওয়ার জন্য তিনি এই এতগুলো গুম হওয়া পরিবারের সঙ্গে বেইমানি করলেন। সরকার একদম দিনে দুপুরে গুম অধ্যাদেশ বাদ করে দিল, আর তিনি একদম মুখ বন্ধ করে রইলেন। তিনি মায়ের ডাকের প্রধান হন। এই মায়ের ডাকের প্রধান সানজিদ আক্তার তুলি একটা এমপি হওয়ার জন্য নিজের আজীবনের ক্যারিয়ার বিসর্জন দিয়ে দিলেন। রাজনীতিতে ফের 5 আগস্ট ফিরে আসার আলামত স্পষ্ট হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড, বিএনপি নানান কাণ্ড ঘটাচ্ছে বাস্তবতা আড়াল করে, কিন্তু আড়াল করতে পারছে না, আমরা জনগণকে জানিয়ে দিচ্ছি। দর্শক, দুইটা বিষয় আলোচনা করবো এই ভিডিওতে। প্রথম হচ্ছে বিএনপিরই একটা উপলব্ধি, এটা আমার কোনো উপলব্ধি নয় বা আমার কোনো বিশ্লেষণ নয়, আমার কোনো টেক নয়। পরিবেশ মন্ত্রীর হুঁশিয়ারি, রাজনীতিতে পরিবর্তন না এলে ফের গণঅভ্যুত্থান হতে পারে। তাহলে ফের যদি 5 আগস্ট ঘটে অথবা গণঅভ্যুত্থান হয়, সেটা হবে কি জামাতের বিরুদ্ধে? ক্ষমতা কি জামাত? যেহেতু বিএনপির বিরুদ্ধে, এর মানে বিএনপিকে হুঁশিয়ারি দিচ্ছে। আসলে জুলাই সনদ নিয়ে বিএনপি যে তালবানা করছে, এটা বিএনপি নিজেরা অনেকের কাছে ক্লিয়ার না। যেটা কি, সালাউদ্দিন আহমেদ যেসব ব্যাখ্যা টাকা দিচ্ছে, বিএনপির লোকজন বিরক্ত। এই সালাউদ্দিনটাকে এ জীবনে ছাত্র দল করে নাই, যুব দল করে নাই, হঠাৎ কেরানীগিরির চাকরি ছেড়ে এসে জিয়াউর রহমান বা খালেদা জিয়ারও কেরানীগিরি করেছেন। খালেদা জিয়ার কেরানীগিরি করে তারেক রহমানকে প্রাইভেট করিয়ে এখন তিনি ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী হয়ে গেছেন। প্রধানমন্ত্রীকে বসিয়ে রেখে সমস্ত ব্যাখ্যা তিনি দেন। এতে বিএনপির লোকজন প্রচন্ড বিরক্ত যে এটি এত বুঝেন কেন। যারা তিল তিল করে রাজনীতিবিদ হয়েছে, যেমন রুহুল কবির রিজভী, গুলি খাওয়া রাজনীতিবিদ, ছাত্র জীবন থেকে রাজনীতি করে করে এসেছেন, আর কেরানীগিরি প্রাইভেট করিয়ে রাজনীতিবিদ হয়ে সবার উপরে সরি ঘুরাচ্ছেন, এটা বিএনপি ভালোভাবে নিচ্ছে না। এটা আমরা জানি, বিএনপির মধ্যে ক্ষোভ আছে। আর জনগণ যে কতটা সালাউদ্দিনের উপর ক্ষুব্ধ, এটা তো আপনারা দেখছেন। শিলং সালাউদ্দিন ছাড়া মানুষ কথা বলে না, কেউ কেউ বলে সালাউদ্দিন চোদ না, এগুলো বলে মানুষ, আমি বলি না। তো দর্শক, সেই জায়গায় রাজনীতিতে যে গুণগত পরিবর্তন দরকার, সেই পরিবর্তনের বিরুদ্ধে ট্রেনিং প্রাপ্ত এক ভয়ঙ্কর ক্যারেক্টার সালাউদ্দিন আহমেদ। এজন্য বিএনপির অন্য মন্ত্রীরা ইশারাঙ্গিতে নানান কথা বলতে পারেন। এবং দেশব্যাপী বিএনপি নেতাদের চরিত্রে যে কোনো পরিবর্তন হয়নি, এবং আওয়ামী লীগ যে কার্ড খেলতো, হুবহু সেই কার্ড যে বিএনপি খেলছে, এটা অনেকে দেখছেন। এজন্য বিশেষ করে যারা বৃদ্ধ নেতা, যাদের জীবন হয়তো এখানেই শেষ, এই 5 বছর এমপি মন্ত্রী যা হয়েছেন তারপরে আর কিছু পারবেন না, এই টাইপের নেতারা অনেকটা ভালো কথা বলে সতর্ক করার চেষ্টা করছেন। এরকম একটা কথা হতে পারে পরিবেশ মন্ত্রীর বক্তব্য। হ্যাঁ, আমাদের সবাইকেই পরিবর্তন হতে হবে, রাজনীতির গুণগত মান পরিবর্তন করতে হবে, নাহলে আবার গণঅভ্যুত্থান হবে। গণঅভ্যুত্থানটা বিএনপির বিরুদ্ধেই হবে, এটা তো স্পষ্ট, কারণ ক্ষমতায় যারা তাদের বিরুদ্ধেই তো গণঅভ্যুত্থান হয়। তো দর্শক, দেখেন যেভাবে সংবিধানের দোহাই দিচ্ছে বিএনপি, যেভাবে মুক্তিযুদ্ধ কার্ড খেলছে, প্রতিপক্ষকে গুপ্ত বলছে, রাজাকার বলছে,
এই সেম ঘটনাগুলো ঘটিয়ে এবং মানবাধিকার লঙ্ঘন আওয়ামী লীগ করেছিল, আর মানবাধিকার লঙ্ঘনের রাস্তা ক্লিয়ার করছে বিএনপি সরকার। যেমন মানবাধিকার অধ্যাদেশ বাতিল, গুম অধ্যাদেশ বাতিল, মানে ফ্যাসিস্ট হওয়ার পথে হাঁটছে। জামাত এনসিপি তারাও বলেছে যে বিএনপি সরকার ফ্যাসিস্ট হতে চায়, ফ্যাসিস্ট হওয়ার পথে হাঁটছে। এই জায়গায় আবারও গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে উঠতে পারে। বিশেষ করে মনে রাখবেন যে অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন না করলে বাংলাদেশে গণঅভ্যুত্থান হবে। আবার যদি গণঅভ্যুত্থান হয় তখন বিপ্লবী সরকার গঠন হবে, তখন আর কোনো ভুল হবে না। কারণ বাংলাদেশের এই জাতি দুইবার ভুল করেছে, 91 সালে একবার বিপ্লবী সরকার গঠন না করে, আর এবার একবার। কিন্তু আবার যদি গণঅভ্যুত্থান হয় তখন আর ভুল হবে না। অতএব ফের 5 আগস্ট আসবে কি আসবে না, এটা নির্ভর করে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হবে কি হবে না। জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণঅভ্যুত্থান হবে। জুলাই সনদ বাস্তবায়িত হলে কেউ ফেসিস্টে উঠতে পারবে না, আর ফেসিস্ট না হলে কেউ গণঅভ্যুত্থানের প্রয়োজন হয় না, হবে না। দর্শক, আরেকটা খবর, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই। পররাষ্ট্রমন্ত্রী কথা বলছেন, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। যুক্তরাষ্ট্রের সাথে গোপন চুক্তি নাই, অথচ বাংলাদেশের মানুষ মনে করে যে যুক্তরাষ্ট্রের সাথে বিএনপি সরকারের গোপন চুক্তি আছে। নির্বাচনের 3 দিন আগে চুক্তি তো রহস্যজনক, আর সেই চুক্তি কি, কোন ধারায়, কত নম্বর আর্টিকেলে কি আছে, এটা এখনো আমরা জানি না। তাহলে সেই বাণিজ্য চুক্তির সমস্ত ধারা, টার্মস অ্যান্ড কন্ডিশন প্রকাশ করুন। প্রকাশ তো করতে পারেনি, তাহলে গোপন চুক্তি না, তাহলে সেটা কি? আবার দেখেন, জনগণ ওইসব টার্মস অ্যান্ড কন্ডিশন প্রকাশগুলো করতে যাবে না। আমি হয়তো করবো, বিশ্লেষকটা করবে, কিন্তু চুক্তির সমস্ত ধারা উপধারা এটা সাধারণ জনগণ করবে না। সাধারণ জনগণ খুব সহজভাবে অ্যানালজি করে যে যুক্তরাষ্ট্রের সাথে বিএনপি সরকার গোপন চুক্তি আছে কি নাই। এটা জনগণের কিছু মন্তব্য স্পষ্ট। যেমন রাশিয়া থেকে তেল কেনা, এইটার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অনাপত্তিপত্র লাগবে। এখন একটা সময় রাশিয়ার তেলের উপর, গ্যাসের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ছিল। এখন রাশিয়ার তেলের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকলেও সেটা বাংলাদেশ মানতে বাধ্য না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সেই নিষেধাজ্ঞাও এখন নাই, সেটা অনেক আগের, সেটা উইথড্র হয়ে গেছে। এখন ইউরোপের দেশও ব্ল্যাকেও অনেকে রাশিয়ার তেল গ্যাস কিনে কম দামে, জার্মানি কিনে, আমরা জানি, বেলজিয়ামও কিনে, এমনকি ইউরোপের বিভিন্ন সমুদ্রপথে সেগুলো যায়, ইউকে সেটা প্রশ্রয় দেয়। এটা হচ্ছে আসল খবর। তো সেই জায়গায় বাংলাদেশ রাশিয়া থেকে তেল গ্যাস কিনবে, এটা বাংলাদেশের অধিকার। রাশিয়া একটা স্বাধীন দেশ, শুধু স্বাধীন দেশ না, রাশিয়া জাতিসংঘের P5 মানে পার্মানেন্ট মেম্বার, তাদের ভেটো পাওয়ার আছে। মানে অতি গুরুত্বপূর্ণ রাষ্ট্র, পৃথিবীতে যুক্তরাষ্ট্রের পরেই গুরুত্বপূর্ণ রাষ্ট্র ধরা হয় রাশিয়াকে, চীনকে। সেই রাশিয়া থেকে রাশিয়ার সাথে বাংলাদেশের বাইল্যাটারাল রিলেশনস আছে, এবং একটা হিস্ট্রিক্যাল রিলেশনস আছে। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সবচেয়ে উপকার করেছিল রাশিয়া, এটা তারা জানে না। আমেরিকা কিন্তু বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল কার্যত, কিন্তু রাশিয়া কি করেছিল? রাশিয়া বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছিল। কিভাবে শুনবেন, আপনি অবাক হবেন যে রাশিয়ার ভূমিকাটা সবচেয়ে বেশি কিভাবে, ভারতের চাইতে অনেক ক্ষেত্রে বেশি হয়। রাশিয়ার সাথে বাংলাদেশের এক কালেকটিভ সিকিউরিটি প্যাক্ট ছিল, যৌথ ভারতের সাথে ছিল, যার ফলে ভারত আক্রান্ত হলে রাশিয়া সাহায্য করতে বাধ্য। তাই ভারত আক্রান্ত হয়েছে পাকিস্তানের মাধ্যমে, রাশিয়া সাহায্য করেছে, বাংলাদেশ সহজে স্বাধীন হয়েছে। যদিও মূল অবদানটা রাশিয়ার এই জায়গায় না, মূল অবদানটা হচ্ছে দেখেন, যদি 1971 সালের 26শে মার্চ যুদ্ধ শুরু হওয়ার পর জাতিসংঘ একটা যুদ্ধ মীমাংসা করতো, জাতিসংঘ যদি একটা সমাধান করতো, বা জাতিসংঘের সাধারণ পরিষদে তখন আমেরিকা, তখন রাশিয়া সহ আরো অনেক দেশ যুদ্ধবিরতি প্রস্তাব উত্থাপন করেছিল 26শে মার্চের পর, যে পাকিস্তানে যুদ্ধ লেগেছে, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মধ্যে, জাতিসংঘের উচিত যুদ্ধটা থামিয়ে দেওয়া, যুদ্ধবিরতি প্রস্তাব। তখন আমেরিকা ভেটো দিচ্ছে, না কিসের যুদ্ধবিরতি? কারণ আমেরিকা ভেবেছিল যে পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশ কি পাকিস্তানের সাথে পারবে, অতএব বাংলাদেশ এমনি 2 দিন পর ডলাকে হার মানবে, যুদ্ধবিরতি দরকার নেই, একটু সাইজ হোক। যেহেতু আমেরিকা পাকিস্তানের পক্ষে ছিল, একটু সাইজ হোক, ঠান্ডা হয়ে যাবে। এর ফলে কিন্তু যুদ্ধবিরতি হয়নি, যুদ্ধ চলছে। একটা পর্যায়ে এসে ডিসেম্বরের দিকে যখন পাকিস্তান ডলা খাচ্ছে, পাকিস্তান পরাজিত হয়, তখন এসে আমেরিকা নিজেরা দেখছে যে না, অবস্থা তো খারাপ, এখন যুদ্ধবিরতির প্রস্তাব দিচ্ছে, দেশ তো স্বাধীন হয়ে যাবে। তখন প্রথমে আমেরিকা যুদ্ধবিরতি প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দিছে, আর শেষের দিকে পাকিস্তানের মায়ের খাওয়া থেকে আমেরিকা নিজেরাই যুদ্ধবিরতি প্রস্তাব দিচ্ছে জাতিসংঘে সাধারণ পরিষদে। এরপর তখন রাশিয়া আবার ভেটো দিচ্ছে যে না, কিসের যুদ্ধবিরতি। সেই ডিসেম্বরে যদি রাশিয়া ভেটো না দিত, তাহলে জাতিসংঘের মাধ্যমে ওই ডিসেম্বরে যুদ্ধবিরতি কার্যকর হতো, বাংলাদেশ আর স্বাধীন হতো না। তখন হয়তো প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান হতো। রাশিয়া যুদ্ধবিরতিতে ভেটো দিয়ে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে। বুঝেন রাশিয়ার ভূমিকাটা? সেই রাশিয়া থেকে তেল কিনবে, এটা কিনতে দিবে না কেন? এই যে গোপন চুক্তি নাই, এই কথা বলছেন ডক্টর খলিল রহমান। আরে জনগণ বুঝছে, দেখছে এইভাবে যে গোপন চুক্তি না থাকলে রাশিয়া থেকে তেল কিনতে পারবো না কেন? জুলাই আগস্ট বিপ্লবের যারা প্রধান অংশীজন, এই বাংলাদেশে যারা ছিলেন রাজনীতির ময়দানে, যারা এই আন্দোলনটি প্রমোট করেছেন, এই আন্দোলনটি পরিচালনা করেছেন, এবং এই আন্দোলনের জন্য যথেষ্ট দুর্ভোগ দুর্দশার শিকার হয়েছেন, তারা মোরালে সবাই ফ্রাস্ট্রেটেড। অনেকে বিক্ষুব্ধ, অনেকে হতাশাগ্রস্ত, এবং তারা মনে করছে যে তাদের যে স্বপ্ন, জুলাই আগস্ট বিপ্লবের যে স্বপ্ন, সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। অন্যদিকে যারা সরকারের যারা কর্তা ব্যক্তি, তাদের সঙ্গে জুলাই আগস্ট বিপ্লবের যারা লোকজন, তাদের স্পষ্ট মতদ্বৈততা দেখা দিচ্ছে।
সরকারের বক্তব্য হলো যে আমরা 17 বছর 18 বছর ধরে অব্যাহতভাবে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছি। আমাদের ত্যাগ তিতিক্ষা, আমাদের জীবনের সব কিছু আমরা বিসর্জন দিয়েছি শেখ হাসিনার সেই পতনের জন্য। কাজেই এই যে সরকার সমর্থিত একজন সংসদ সদস্য, তার যে বক্তব্য কি তারা 300 রান করেছে, আর 6 বলে কত রান করে যেন সেই বিপ্লবীরা গোল দিয়েছে বা উইন করেছে, এরকম একটা কথাবার্তা। আমি আসলে ক্রিকেট এই ধরনের আকার ইঙ্গিতের কথাবার্তা খুব কম বুঝি। তো এই যে তিনি বক্তব্য দিলেন, স্পষ্টতভাবে তিনি যে বক্তব্য দিলেন, জনাব আন্দালিব রহমান পার্থ, তিনি মূলত বিএনপির কেউ নন, তিনি বিএনপির সহযোগী। নুরুল হক নুরু বা জুনায়েদ সাকি তারা যেভাবে বিএনপির সহযোগী, একইভাবে জনাব পার্থ সহযোগী। কিন্তু অন্য সবার চাইতে পার্থর একটা গ্রহণযোগ্যতা ছিল, তার তারুণ্য, তার স্মার্টনেস, তার লেখাপড়া, তার বংশ, সব মিলিয়ে যারা বিপ্লবী তাদের কাছে তিনি সম্মান এবং শ্রদ্ধার পাত্র ছিলেন। কিন্তু যেই মুহূর্তে তিনি এই বক্তব্য দিলেন বিএনপির পক্ষে, এবং যেই মুহূর্তে তিনি যারা বিপ্লবী তাদেরকে কটাক্ষ করলেন, সঙ্গে সঙ্গে বিপ্লবীরা হই হই রই রই করে উঠলো। সবাই এখন তাকে সেই ভুয়া ভুয়া বলা শুরু করলো, এবং তার সমালোচনা করতে করতে এখন জনাব পার্থ যদি সেই আগের পার্থর কথা চিন্তা করেন, তাহলে তার অবস্থা এখন সেই আরেকজন একসময় সুপারস্টার ছিলেন আমাদের দেশে, মাহিবী চৌধুরী। তো মাহিবী চৌধুরীর পর্যায়ে তিনি চলে গেছেন। এর কারণটা হলো যে এই এখনো পর্যন্ত জনমত, তারপরে আন্দোলনের মাঠ এবং প্রশাসনের যে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো, এগুলো জামাত এবং এনসিপির প্রভাবে আছে। এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে যে ডমিনেটিং পাওয়ার, সেই ডমিনেটিং পাওয়ারটা জামাত এনসিপির হাতে আছে। এখনো পর্যন্ত জুলাই আগস্ট বিপ্লবের যে স্পিড এবং স্পিড, যে গতি, সেই গতি জামাত এবং এনসিপির হাতে আছে। ফলে জামাতের একজন শিশির মনির, জামাতের একজন অ্যাডভোকেট শাহরিয়ার, ব্যারিস্টার শাহরিয়ার, কিংবা এবি পার্টির ফুয়াদ, হাসনাত, সার্জিস, নাসিরউদ্দিন পাটোয়ারি, তারা যে অথরিটি নিয়ে কথা বলতে পারে, আত্মার যে অথরিটি নিয়ে কথা বলতে পারে, তারা যে বডি ল্যাঙ্গুয়েজ শো করতে পারে, তার সামনে দাঁড়ানোর মতো যে মোরাল ক্যারেজ, সাহস, শক্তি এখনও সরকারি দলের কারোর মধ্যে নেই। নট ইভেন সালাউদ্দিন সাহেব, নট ইভেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যদি সেই পার্লামেন্টের মধ্যে সেই এনসিপির কেউ বলে নাহিদ ইসলাম একটা হুঙ্কার ছাড়ে, আমি কার খালুরে, মুই কি হনুরে, এই সমস্ত কথা যদি বলে, বিএনপির লোক ওইভাবে আঙ্গুলুচি আওয়ামী লীগের মতো চোখ বেয়াদব, এত বড় কথা বললি 32টা দাঁত খুলে ফেলবো, কিংবা পুলিশ পাঠিয়ে তোকে আজকে ধরে ফেলবো, আজকে জেলে পড়বো, ওই অবস্থা বাংলাদেশে এখন নেই। এগুলো বাস্তব অবস্থা। ফলে কি হলো যে বিএনপি তার পায়ের নিচের যে মাটি সেটা শক্ত না করে, তারপর নিজেদের অবস্থা সুসংহত না করে, জনমত তাদের পক্ষে না নিয়ে, এবং দেশে দৃশ্যমান কল্যাণকর, জনকল্যাণকর কিছু না করে, তারা এমন কতগুলো মৌলিক বিষয়ে হাত দিয়েছেন এবং মৌলিক বিষয়ে ঝুঁকি নিয়েছেন, যা কিনা পুরো রাজনীতিকে এলোমেলো করে দিয়েছে। তার মধ্যে প্রথমত জুলাই সনদ, দ্বিতীয়ত ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তাদের যে সমঝোতা হয়েছিল, আমরা যেটা আন্দাজ করি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেই রাষ্ট্রপতি বানানো, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করা, জুলাই সনদ পাশ করা, এরপর কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি করে সংবিধান সংস্কার করা, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, এই বিষয়গুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সমঝোতা হয়েছিল বলে আমরা অনুমান করি লন্ডন বৈঠকে। আর সেটার উপরে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা লোকজন 100% ভরসা করেছিলেন, ভরসা করে তারা তড়িঘড়ি করে নির্বাচনের কথায় গেছেন। কিন্তু যেই সময়টিতে নির্বাচন হয়েছে ফেব্রুয়ারি মাস পর্যন্ত, এমনকি নির্বাচনের যে ফলাফল যেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা করলেন, সেই দিন পর্যন্ত রাষ্ট্রশক্তি এতটা ডক্টর ইউনূসের নিয়ন্ত্রণাধীন ছিল। এবং যেদিন নির্বাচন হয় সেই দিন রাত্রি অবধি সারা বাংলাদেশে জামাত এবং এনসিপির যে দাপট ছিল, তারা যদি নির্বাচনের ফলাফল প্রকাশ না করত, এবং যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলা হচ্ছে, সেই ইঞ্জিনিয়ারিং করে যদি বলা হতো এনসিপি এবং জামাত 212টি সিট পেয়েছে, আমার কাছে মনে হচ্ছে না যে বিএনপি কার্যকরভাবে খুব বড় কিছু করতে পারত। ইউনূস জামানাতে তাদের সবচেয়ে বড় যে শোডাউন, সেটা ছিল ইশরাককে মেয়র পদে বসানোর জন্য যমুনা ঘেরাও করা। ওটা যেভাবে ফ্লপ করেছে, একইভাবে যদি জামাত এবং এনসিপি তারা তাদের যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং, সেটা যদি তারা এই বিএনপি যে সিটগুলো পেয়েছে সেগুলো তাদের দিকে নিত, এবং সেটা সম্ভব ছিল, এবং এটা ইচ্ছে করলে ডক্টর মোহাম্মদ ইউনূস সেটা করতে পারতেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বোঝার চেষ্টা করেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আক্তারকে পাশ করিয়ে আনতে পারে, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সেই মাসুদ, যাকে বলা হয় মংলা মাসুদ, তাকে পাশ করিয়ে আনতে পারে, নাহিদকে পাশ করিয়ে আনতে পারে, তাহলে বাকি জিনিসগুলো
সে যদি মানে অনেকে যেহেতু গুলশানের যে তারেক রহমান সাহেবের যে সিট, এই সিট নিয়ে মানুষ যে কথাবার্তা বলছে সেগুলো শোনা যায় না, কানে তুলে দিতে হয়। তাহলে এখানে যা কিছু হয়েছে এই সব কিছু আসলে জামাত এনসিপির পক্ষে যেতে পারতো, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে যায়নি। তো সেই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা লোকজন রয়েছেন তাদের তো একটা কনসিডারেশন ছিল, এক্সপেকটেশন ছিল, সেই এক্সপেকটেশনটা পূর্ণ হয়নি এবং আগামীতে হবে না। আমি একেবারে যেদিন সরকার শপথ নিল সেদিন কিন্তু বলেছিলাম যে রাজনীতিতে কথা রাখতে হয়, এবং যে শর্তগুলো দিয়ে, যে কথা দিয়ে, যে সমঝোতার ভিত্তিতে এই নির্বাচনটি হলো, এবং এনসিপি এবং জামাতকে যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস সমুদ্রে ভাসিয়ে দিয়ে তারেক রহমান সাহেবের দিকে ঝুঁকে গেলেন, সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আশ্বাসগুলো, প্রশ্বাসগুলো, বক্তব্যগুলো আনকন্ডিশনালি বিএনপির মান্য করা উচিত ছিল, যেটি এখন বিএনপি ইচ্ছা করলে সেটি পারবে না। ফলে এখান থেকে যে ফ্রাস্ট্রেশন শুরু হলো, ঠিক আপনি ইরান এবং যে ইসরায়েলের যে যুদ্ধ, এই যুদ্ধ কিন্তু হতো না। আমেরিকা এবং ইরান একটা পরমাণু চুক্তি করে ফেলেছিল, অসাধারণ একটি চুক্তি করে ফেলেছিল বারাক ওবামার আমলে। পরবর্তীতে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলেন, এসে সেই পরমাণু চুক্তিটিকে তিনি বাতিল করে দিলেন। ওই যে সমস্যাটা তৈরি হলো, আজকে এমন একটা যুদ্ধ, যে যুদ্ধে এখন যদি ডোনাল্ড ট্রাম্পের প্রাণ যায়, নেতানিয়াহু মারা যায়, আমেরিকা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, এবং আমেরিকা আলটিমেটলি যা হারিয়েছে এটা আর কোনোদিন ফিরে পাবে না। তো দেখেন, ওই যে একটা কমিটমেন্ট, সেই কমিটমেন্ট থেকে ফিরে আসার কারণে তো রাজনীতিতে যখন চুক্তি হয়, কমিটমেন্ট হয়, ওটা রক্ষা করতে হয়। যুদ্ধের ময়দানে ধরেন, এই যে দেখেন একটা এত বড় একটা যুদ্ধ হচ্ছে, হঠাৎ করে সেই যুদ্ধ বন্ধ করে দুই পক্ষ, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট, দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, আর সেই যাকে বলা হয় ইরানের 3 নম্বর গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রেসিডেন্টের পরে যিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি হলেন পার্লামেন্টারি স্পিকার, তিনি ইসলামাবাদে এসছেন সমঝোতার জন্য। তো এই হলো রাজনীতিতে সমঝোতা। সমঝোতা ছাড়া আসলে কখনো কোনো কিছু হয় না। প্রচণ্ড বিরোধিতা ছিল ইংল্যান্ডের সঙ্গে, আমেরিকার সঙ্গে রাশিয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, কিন্তু হিটলারের বিরুদ্ধে তারা পারছিল না। না পারার কারণে স্ট্যালিনের সঙ্গে তাদের বন্ধুত্ব করতে হয়েছিল। এই রাজনীতিতে যে এলোমেলো একটা অবস্থা চলছিল, সেই এলোমেলো অবস্থার মধ্যে হঠাৎ করে যখন বিএনপির সঙ্গে ডক্টর ইউনূসের একটা সমঝোতা হলো, সেই সমঝোতার জায়গাতে বিএনপি ডক্টর ইউনূসের সঙ্গে কথা দিয়ে কথা রাখেনি। ইউনূসের অনেক ত্রুটি, অনেক ভুল। ইউনূস যদি প্রেসিডেন্ট হতো, তার ক্ষমতা বাড়তো, তার বিরুদ্ধে আবার আমাদের আন্দোলন করতে হতো, সেটা হলো আলাদা। কিন্তু এই যে বিএনপি ইউনূসের সঙ্গে যে সমঝোতা হয়েছে, সেই সমঝোতা যদি তারা রক্ষা না করে, এটার ফলে যে নতুন সমস্যা তৈরি হবে, সেই সমস্যাটা ইউনূস ক্ষমতায় বসলে যে সমস্যা হতো তার সাথে 100 গুণ বেশি সমস্যা হবে। কী সমস্যা? এই সরকারের প্রতি যে সফট পাওয়ারগুলো, তাদের যে গ্রিন সিগন্যাল ছিল, আমেরিকা, আমাদের ব্যবসায়ী সমাজ, ডিপ স্টেট, ভারত, পাকিস্তান, চীন, এই অল্প সময়ের মধ্যে আপনি দেখেন তো তাদের সমস্যা, মানে তাদের সেই সমর্থনগুলো আছে কিনা, নাম্বার 1। নাম্বার 2 হলো, এই সরকারের প্রতি যে কোঅপারেশন করতে চেয়েছিল জামাত এবং এনসিপি, তার একটাও এখন নাই। বরং এখন এনসিপি এবং জামাত যে কাজটি করছে, তারা হলো শেখ হাসিনা এবং আওয়ামী লীগের চাইতেও বিএনপিকে এখন ভয়ঙ্কর মনে করছে। এবং তারা মনে করছে যে যেভাবে শেখ হাসিনা জামাতের উপর চড়াও হয়েছিল, তার চাইতে, মানে যদি হাঙ্কি পাঙ্কি ভুং ভাং জামাত করে, তার সাথে অনেক বেশি নিশ্চয়তা নিয়ে রাষ্ট্রশক্তিকে এদের বিরুদ্ধে ব্যবহার করা হবে। জামাতের অফিসে তালা লাগানো হয়েছিল, জামাতকে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু দল হিসেবে জামাতকে বিচারের মুখোমুখি করেনি শেখ হাসিনা, দল হিসেবে জামাতকে নিষিদ্ধ করেনি, কিন্তু আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করেছে। এবং আওয়ামী লীগ এখন যুদ্ধ অপরাধীদের বিচারে বা মানবতা বিরোধী বিচারের অপরাধের বিচারে তাদেরকে বিচার করা হবে। তো আওয়ামী লীগের মধ্যে একটা বিরোধী বড় দলকে, ঐতিহ্যবাহী দলকে বিএনপি যদি এই পর্যায়ে নিয়ে যেতে পারে, জামাত কোন ড্যাশ, জামাতকে তারা কী করতে পারে? জামাত এটা বোঝে না। ফলে জামাত বাসরাতে বিড়াল মারার যে পরিকল্পনা নিয়েছে, সেই পরিকল্পনার অংশ হিসেবে। দর্শক, আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাইরই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।